আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন অ্যান্ড আল্লাহর অশেষ রহমতে আমিও আছি ভালো তরে। সো দেখতে দেখতে রোজার শেষে চলে আসলাম আমরা। আজ রোজার শেষ শুক্রবার, যাকে আমরা জুমাতুল বিদা বলি। আর আজকের এপিসোডটা আমরা ঈদ স্পেশাল এপিসোড করব। আজকে আমরা বাছাই করা খুব ইন্টারেস্টিং আর মিস্টেরিয়াস কিছু ঘটনা শুনব। আশা করি ঘটনাগুলি আপনাদের ভালো লাগবে আর পুরোটা সময় জুড়েই আমাদের সাথে থাকবেন। আর বলে রাখা ভালো, আজকের এপিসোড কিন্তু অনেকটাই লং হবে। অনেকগুলি ঘটনা আছে আজকে আপনাদের জন্য, যেহেতু এটা ঈদ স্পেশাল। আর প্রত্যেকটা ঘটনাই আশা করি আপনাকে একটু হলেও ভাবাবে। তো আশা করি আপনারা সাথেই থাকবেন পুরোটা সময় জুড়ে। আমি সাইরক্স থাকবো আপনাদের সাথে। আর আরেকটা কথা বলে নেওয়া ভালো, হয়তো আজকের পর থেকে এপিসোড রেগুলার আসবে না। তার কারণ হলো, যখন আমাদের কাছে কিছু ভালো ভালো ইন্টারেস্টিং ঘটনা থাকবে আর সেগুলিকে আমরা পড়ব, যাচাই করব, সিলেক্ট করব, তারপর আমরা একটা এপিসোড বানাবো। এতদিন আমাদের কাছে যে ঘটনাগুলি এসেছে, আমি প্রথমবারই সেই ঘটনাগুলি পড়েছি। আর অনেক ঘটনাই অনেকের কাছে তেমন একটা ভালো লাগেনি বা ইন্টারেস্টিং হয়নি। তো আমরা চেষ্টা করবো এরপর থেকে ঘটনা আসলে সেগুলিকে যাচাই করে যে অ্যাকচুয়ালি ঘটনাগুলি কি শোনানোর মতো কিনা, বা ঘটনাগুলির ভিতরে কোনো ফিলিংস আছে কিনা, ইন্টারেস্ট আছে কিনা, সেই ঘটনাগুলিকে কালেক্ট করে আমরা এপিসোড বানাবো। তো সেক্ষেত্রে আমাদের একটু সময় লাগবে। এখন যেরকম প্রত্যেক সপ্তাহে শুক্রবারে আমরা এপিসোডটা আপলোড করি, এরকম হবে না। তো আশা করি লেট হলেও ওই ঘটনাগুলি আপনাদের ভালো লাগবে, কারণ তো তাড়াহুড়ো করলে অবশ্যই কোনো না কোনো ঘাটতি তো থাকবেই। তো যার জন্য আমরা চিন্তা করেছি যে এখন থেকে এই এপিসোডটার পর থেকে আমরা রেগুলার কোনো একটা সিকোয়েন্স অনুযায়ী আমরা ভিডিও আপলোড করব না। তবে ভিডিও আপলোডের আগে অবশ্যই ফেসবুক পেজে আমরা সেটা আপডেট করে দিব। তো চলুন আর সময় নষ্ট না করে আমরা শুনে আসি আমাদের আজকের এপিসোডের ফার্স্ট ঘটনা। ঘটনাটি পাঠিয়েছেন এমডি রাতুল হোসেন। যেভাবে পাঠিয়েছেন আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। ঘটনার নাম ছদ্মবেশী। যে ঘটনাটি বলতে যাচ্ছি তা আমার নানির মুখে শোনা। ঘটনায় আসি। আমার নানারা ছিলেন দুই ভাই। পুরান ঢাকায় নিজেদের পৈতৃক বাড়িতে তারা তাদের পরিবার নিয়ে যৌথভাবে বাস করতেন। তাদের বৃদ্ধ মা তাদের সাথেই থাকতেন। ঘটনাটি ঘটে আমার বড় নানার সাথে। নানারা যে বাড়িতে থাকতেন তার পূর্ব দক্ষিণ বরাবর টয়লেট ছিল। এর পাশে ছিল এক বেলগাছ। বাড়িতে একটা মাত্র টয়লেট থাকায় এবং অনেক মানুষ তা ব্যবহার করার কারণেই স্বাভাবিকভাবেই তা নোংরা হতো। বড় নানা প্রতিদিন ফজরের ওয়াক্তে উঠে টয়লেট পরিষ্কার করতেন। ঘটনাটি যেদিন ঘটে সেদিন ছিল পূর্ণিমা। চাঁদের আলোয় চারদিক ভেসে যাচ্ছিল। হঠাৎ কোনো কারণে নানার ঘুম ভেঙে যায়। তিনি বাইরে তাকিয়ে দেখেন চারদিক ফর্সা হয়ে আছে। তিনি মনে করেছিলেন ফজরের ওয়াক্ত হয়ে গেছে। তো একটি ঝাড়ু, এক বালতি পানি ও একটি হারিকেন নিয়ে টয়লেট পরিষ্কার করতে গেলেন। চোখে ঘুম থাকার কারণে তিনি বুঝতেই পারেননি তখনও ভোর হতে অনেকটাই দেরি। টয়লেটের কাছাকাছি গিয়ে তিনি দেখেন তার মা টয়লেটের সামনে বসে আছে আর গোঙাচ্ছে। তিনি বললেন, মা, এত রাতে এখানে কি করো? তার মা বলল, বাবা, আমি টয়লেটে এসেছিলাম, ফেরার পথে পড়ে গেছি। হারিকেনটা রেখে আমার কাছে এসে আমাকে টেনে তোল। নানা হারিকেন রেখে তার মার দিকে যেতে লাগলেন। হঠাৎ পিছন দিক থেকে তার মা তাকে ডাক দিল, ইউসুফ, কার সাথে কথা বলছিস? এত রাতে টয়লেট পরিষ্কার করতে আসছিস কেন?
কেবল রাত 2টা বাজে। তিনি পিছন দিকে ঘুরে দেখেন তার মা হারিকেন হাতে দাঁড়িয়ে আছে। টয়লেটের দিকে তাকিয়ে ঘুরে দেখেন সেখানে কেউই নেই। সাথে সাথে তিনি মাথা ঘুরে পড়ে যান। তার অনেক জ্বর আসে। 3 দিন পর তার জ্বর কমে যায়। এরপর একজন হুজুর ডেকে আনা হয়। তিনি বাড়িতে ঢুকেই বলেন, এখানে খারাপ একটা জিনিস আসে। টয়লেটের পাশেই বেলগাছটায় ওটা রাস্তা না। সেদিন রাতে নানার মা যদি নানাকে না থামাতেন, তাহলে জিনিসটার কাছে গেলেই তা নানাকে মেরে ফেলত। এরপর তিনি বাড়িটা বন্ধ করে দেন এবং বেলগাছটি কেটে ফেলতে বলেন। বেলগাছটি তার কথা অনুযায়ী কেটে ফেলা হয়, আর এরপর থেকেই আর কোনো সমস্যা দেখা দেয়নি। এটি একটি সত্য ঘটনা। বিশ্বাস করা না করাটা আপনাদের ব্যাপার। ওয়েল, ইটস আ নাইস স্টোরি। অনেক ছোটোখাটো কিন্তু খুবই সুন্দর। আর এটা অনেকেই জানেন যে টয়লেট বা নোংরা কোনো জায়গায় জিনের বসবাসটা থাকে। তো এইসব জায়গা, এরকম ঘটনা গ্রাম বাংলায় অনেক দেখা যায়। ইভেন শহরেও আমি এরকম অনেক জায়গার ঘটনা শুনেছি। যাই হোক, আমরা পরবর্তী ঘটনায় চলে যাই। যিনি আমাদেরকে ঘটনাটা পাঠিয়েছেন তার নাম হচ্ছে শহীদুল ইসলাম। তো চলুন তার ঘটনাগুলি শুনে আসি। আসসালামু আলাইকুম সবাইকে। আমি শহীদুল ইসলাম বলছি দিনাজপুর থেকে। আজকে আমি আপনাদের জন্য 3টি ভৌতিক ঘটনা নিয়ে এসেছি। আশা করি পুরোটা ঘটনা আপনাদের ভালো লাগবে। প্রথম ঘটনা। বাহ, নেকলেসটা তো বেশ সুন্দর। কোথা থেকে কিনলে? কিনিনি, আমার মায়ের নেকলেস এটা। ও আচ্ছা, খুব সুন্দর, অসাধারণ। প্রশংসা করতে করতে অর্পার গলার নেকলেসটার দিকে তাকিয়ে থাকে রুনা। এরকম একটা নেকলেস কেনার খুব শখ ছিল তার। বোঝাই যাচ্ছে অর্পার নেকলেসটা বিক্রি করবে না। মৃত মায়ের শেষ স্মৃতিচিহ্ন কেই বা বিক্রি করতে চায়। তবু এই নেকলেসটা তার চাই, যে কোনোভাবেই হোক। পার্টি থেকে ফেরার সময় রুনা অর্পাকে জড়িয়ে ধরে বলল, যাই এখন, অনেক সুন্দর একটা পার্টি দিলে, অনেক এনজয় করলে। অর্পাও টের পেল না এই ফাঁকেই রুনা তার গলা থেকে নেকলেসটা খুলে লুকিয়ে ফেলেছে। নিজের ঘরে এসে নেকলেসটা নেড়েচেড়ে দেখতে লাগলো রুনা। কি অদ্ভুত সুন্দর নেকলেসটা! এমন সুন্দর এক নেকলেস যে এখন কেবল তার, সেটা ভাবতেই বুকটা আনন্দে ভরে গেল। এই নেকলেসটা এখন আর সে কিছুতেই হাতছাড়া করবে না। নেকলেসটা বিছানার পাশে রেখে রুনা শুয়ে পড়ল। সকালে উঠে সূর্যের চকচকে আলোয় আবার সে নেকলেসটা দেখতে চায়। মাঝরাতে রুনার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠেই বিছানার পাশে তাকালো নেকলেসটা দেখার জন্য। দেখলো ওটা জায়গা মতোই আছে, কিন্তু ঘরে কেমন একটা পচা বাজে গন্ধ। গা গুলিয়ে উঠল রুনার। ভাবলো ঘরের কোনো কোণে মনে হয় ইঁদুর মরে পড়ে আছে। সকালে উঠে সাফ করতে হবে। এখন খুব ঘুম পাচ্ছে ওর। ঘুমানোর চেষ্টাতেই বাম পাশ থেকে ডান পাশে ফিরল সে, কিন্তু পাশ ফিরতেই যা দেখল তাতে ভয়ে সে জমে গেল। ও দেখতে পেল এক বুড়ি মহিলা মশারিতে ভর দিয়ে ঝুঁকে তার দিকে তাকিয়ে আছে। তার মুখের মাংস যেন পচে গলে পড়ছে, চোখ দুটো টকটকে লাল। সে রাগী গলায়
রুনাকে বলল, তোর তোর এত লোভ, আমার মেয়ের কাছ থেকে আমার দেওয়া জিনিস চুরি করেছিস, তোকে আমি ছাড়বো না। রুনা কিছুই বলতে পারল না। ভয়ে তার সমস্ত শরীর কাঁপতে লাগলো। পরের দিন অর্পা তার স্বামী শাহেদের কাছে গিয়ে হাসি মুখে বলতে লাগলো, জানো, কাল রাতে মা এসেছিলেন পার্টিতে যে নেকলেসটা হারিয়ে ফেলেছিলাম সেটা ফেরত দিতে। শাহেদ দীর্ঘশ্বাস ফেলল। অর্পার পাগলামিটা আবার বেড়েছে। ওকে আবার সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে হবে। ওদিকে রুনা আহমেদের বাসায় ততক্ষণে কান্নার রোল পড়ে গেছে। কাল রাতে মারা গেছে রুনা। ডাক্তার সন্দেহ করছেন স্ট্রোক নয়তো হার্ট অ্যাটাক। তবে সবাই বলাবলি করতে লাগলো, সকালে যখন রুনাকে মৃত অবস্থায় পাওয়া যায় তখন নাকি তার চোখ দুটো সম্পূর্ণ খোলা ছিল আর মুখে ছিল ভয়ানক আতঙ্কের ছাপ, যেন কাল রাতে ভয়ঙ্কর কিছু একটা দেখে প্রচন্ড ভয় পেয়েছিল সে। ঘটনা 2। কয়েকদিন ধরেই আনিস সাহেব বাসার ছাদে মার্বেল খেলার আওয়াজ পান, আজও পাচ্ছেন। আর আজ তিনি কোনো কৌতূহল সামলাতে পারলেন না। সিঁড়ি বেয়ে চুপি চুপি ছাদে উঠে গেলেন কে ছাদে আছে দেখার জন্য। দেখলেন দুটো বাচ্চা ছেলে মার্বেল খেলছে। এদের তিনি আগে কখনো দেখেননি। এরাই তবে প্রতিদিন বিরক্ত করে। আজ তবে এদের একটা শিক্ষা দিতে হবে। আনিস সাহেব আড়াল থেকে বেরিয়ে ধমক দিয়ে বললেন, এই কি হচ্ছে? এটা মার্বেল খেলার সময়? ছেলে দুটো তাকে দেখে ভয়ে আদমরা। একজন কোনো রকমে আরেকজনকে জড়িয়ে ধরে কাঁপতে কাঁপতে বলল, ভাইয়া, তুই না বলেছিলি এই বাসায় কেউ থাকে না? তাহলে এ লোকটা এলো কোত্থেকে? আনিস সাহেব রাগী গলায় বললেন, ভূত হয়ে এসেছি। আরেকদিন যদি তোদের এখানে দেখেছি তো ঘাড় মোটকে রক্ত চষে খাবো। যা, পালা এখন। বলতে না বলতেই ছেলে দুটো দৌড়ে এই বাড়ির লাগোয়া পাশের বাড়ির ছাদে লাফিয়ে চলে গেল। সেখান থেকে এক দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে। আনিস সাহেব সিঁড়ি দিয়ে নামার সময় ভাবতে লাগলেন, তিনি যখন জীবিত ছিলেন তখনও বাচ্চারা তাকে ভীষণ জ্বালাত। মরার পরও এদের জ্বালাতন থেকে রেহাই পাওয়া গেল না। ঘটনা 3। এইটা কি রেনুদের বাসা? কলিং বেল বাজানোর পর যে মহিলা দরজাটি খুললেন তাকেই মিলি প্রশ্নটা করল। মহিলাকে সে আগে কখনো দেখেনি। মহিলার চেহারাটি কেমন যেন, দেখে কেমন একটা ভয় লাগা অনুভূতি তৈরি হয়। মহিলাটি একটু হাসার চেষ্টা করলেন, কিন্তু ওনার কঠিন মুখে হাসি ফুটল না। তিনি বললেন, হ্যাঁ হ্যাঁ, ও তো ভেতরেই আছে, তুমি ভেতরে এসো। একটু ইতস্তত করেই ঘরে ঢুকলো মিলি। ঘরের ভেতরে কেমন যেন একটু অন্ধকার অন্ধকার ভাব। কম পাওয়ারের বাতির জন্যই হয়েছে হয়তো। মিলি সোফায় বসে বলল, রেনুকে একটু ডেকে দিন না, আমার একটু তাড়া আছে, তাড়াতাড়ি যেতে হবে। মহিলাটি বললেন, আরে অত তাড়া কিসের? বাসায় যখন এসেছো একটু জিরিয়ে নাও, আমি রেনুকে ডেকে দিচ্ছি। মাফ করবেন, আপনাকে ঠিক চিনতে পারছি না, আগে হয়তো দেখিনি। হ্যাঁ, আমাকে আগে দেখোনি, আমি রেনুর খালা হই। মহিলাটি চলে গেলেন। মিলি বসে রেনুর জন্য অপেক্ষা করতে লাগলো। রেনুর কাছে কিছু নোট নিতে এসেছে।
আজকেই ফটোকপি করে আবার ফেরত দিয়ে যেতে হবে, কাল এক্সাম আছে এগুলোর ওপর। এটা রেনুদের নতুন বাসা, আগে এখানে আসেনি মিলি। বাসার লোকেশনটা রেনু বলে দিয়েছিল ফোনে, বলেছিল বাসার নিচে এসে কল দিতে, রেনু এসে ওকে নিয়ে যাবে। কিন্তু ঠিকানায় পৌঁছে রেনুকে ফোন দিয়ে রেনু নাম্বার বন্ধ পায় মিলি। শেষে বাধ্য হয়ে 3 তলাতে উঠে পড়েও। রেনুর কাছে কবে যেন শুনেছিল 3 তলায় ফ্ল্যাট নিচ্ছে ওরা, আর 3 তলায় উঠেই এই মহিলার সাথে দেখা। কিন্তু রেনু এখন আসছে না কেন? মহিলাটিরও তো কোনো দেখা নেই। মহিলাটি যে ঘরে ঢুকেছিলেন তার সামনে গিয়ে মিলি বলল, খালা, রেনুকে একটু তাড়াতাড়ি ডেকে নিন না প্লিজ, আমার এখনই যাওয়া লাগবে। হ্যাঁ মা, একটু বসো, ও এখনই আসছে। মিলি আবার সোফায় বসলো, কি করবে বুঝতে পারছে না। এরই মধ্যে ওর মোবাইলে কল আসলো। ও অবাক হয়ে দেখলো রেনু ফোন দিয়েছে। ফোন ধরতেই রেনু বলল, সরি রে, ফোনে চার্জ ছিল না। তুই কি নিচে দাঁড়িয়ে আছিস? না তো, আমি তো তোদের বাসায়। আমাদের বাসায়? কি বলিস? হ্যাঁ, তোদের বাসার ড্রয়িং রুমে বসে আছি। তোদের বাসা 3 তলায় না? না তো, আমাদের বাসা তো 4 তলায়। 3 তলা তো পুরো খালি, ওখানে তো কেউ থাকে না। তুই কোথায় আসিস বলতো? কথাটা শুনেই মিলির মেরুদণ্ড বেয়ে ভয়ের এক শীতল স্রোত নেমে গেল। ও তাহলে কোথায় আছে? ওকে এক্ষুনি এখান থেকে পালাতে হবে, যত দ্রুত সম্ভব। দরজার দিকে দৌড়ে গেল মিলি। দরজা খোলার চেষ্টা করলো, কিন্তু খুলল না দরজা। এ সময় ওর পিছে কেমন একটা অদ্ভুত ভয়ানক গর্জন শুনতে পেল। ভয়ে ভয়ে পেছনে তাকালো, দেখলো মহিলাটি বাইরে এসে দাঁড়িয়েছেন। তার চেহারা বদলে গেছে, চুলগুলো খোলা, চোখ দুটো রক্তের মতো টকটকে লাল। মহিলা এগোতে লাগলেন মিলির দিকে। মিলির চিৎকার সেদিন 3 তলার বন্ধ দরজার বাইরে কেউই শুনতে পায়নি। ওয়েলকাম ব্যাক। থ্যাংক ইউ সো মাচ ব্রাদার ফর ইউর বিউটিফুল স্টোরি। স্টোরিগুলি খুবই সুন্দর ছিল, বিশেষ করে আমার কাছে দ্বিতীয় ঘটনাটা একটু ইন্টারেস্টিং লাগছে। মানে উনি নিজে ভূত ছিল সম্ভবত। অনেক সুন্দর ছিল গল্পগুলি। আশা করি এরকম আরও অনেক ইন্টারেস্টিং ঘটনা আপনি আমাদেরকে পাঠাবেন। এরপর চলে যাচ্ছে আমাদের পরবর্তী ঘটনায়, যেটি আমাদেরকে পাঠিয়েছেন শারমিন আক্তার। তো চলুন শুনে আসি সেই ঘটনাটি। এই বাড়িটা ভালো না ভাবি। আপনি পোয়াতি মানুষ, আপনার জামাই বিমান বাহিনীতে চাকরি করে, 2 দিন পর পর মিশনে যায়। এই অবস্থায় আপনার একা বাড়িতে থাকাটা কি ঠিক হবে? প্রতিবেশীর কথায় সেদিন একটু অবাক হয়েছিলাম। মহিলাটি দেখতে সুন্দর হলেও তার জিহ্বা কদাকার কালো। আমার শয়নকক্ষের বাতায়ন খুলে তাকালেই মহিলাটির বেলকনি দেখতে পাওয়া যায়, অথচ আসার পর থেকে দেখছি তার বাড়ির প্রতিটি দরজা জানলা বন্ধ, জানালায় আবার পর্দাও টাঙানো। ঘরের মধ্যে মানুষ আছে, কিন্তু তা বাইরে থেকে আন্দাজ করা মুশকিল। এই তো মাত্র 2 সপ্তাহ হলো গাজীপুরে শিফট হয়েছি, আমিও আর আমার হাজবেন্ড। ছোট থেকে আমার বেড়ে ওঠা ঢাকাতেই, তাই গাজীপুরের এমন গাছপালা আচ্ছাদিত পরিবেশ আমার জন্য একেবারেই নতুন। আমাদের বাড়িটি খুব বেশি বড়ও না, আবার একেবারে ছোটও না। বাড়িটি কাঠের তৈরি, দোতলা বিশিষ্ট। খুব কম মূল্যেই বাড়িটি বন্ধক নিয়েছে আমার স্বামী তুষার। আশেপাশে অন্য বাড়ি বলতে আমার প্রতিবেশী নিপা ভাবিদের বাড়ি ছাড়া আর কোনো বাড়িই নেই। বাড়ির চারদিক শালবনে ঘেরা।
রাত হলেই অদ্ভুত সব নিশাচর পাখির ডাক ভেসে আসে। আমার দিন কেটে যায় ঘরের মধ্যে সময় কাটিয়ে, এটা ওটা করতে করতে কখন যে দিন পেরিয়ে যায় একা হাতে কাজ করতে করতে দুপুর হয়ে যায়। দুপুরে তুষার আসে, লাঞ্চ করে আবার কাজে চলে যায়। কাজ থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা গড়ায়। এতটুকু সময় আমি নিজের সঙ্গে কাটিয়েই পার করে দিই, বোরিং লাগে না। আমার বাড়ির সামনে একটা কদম গাছ আছে, গাছের নিচে আসে একটি দোলনা। মাঝে মধ্যেই বিকেল হলে আমি দোলনায় গিয়ে বসি। মৃদু বাতাসে কখনো বা দোলনার বসে গুনগুন করতে করতে বই পড়ি, ভালোই লাগে। নিপা ভাবি মাঝে মধ্যেই তখন আমার কাছে আসেন। এই বাড়ি, এই জায়গা নিয়ে নানা অপ্রকৃতস্থ গল্প বলেন। ভূতের গল্প আমার বেশ ভালো লাগে, তবে আমি ভূতে বিশ্বাসী নই, কিন্তু জিন আছে সেটা আমি মানি, বিশ্বাসও করি। আজ বিকেলেও আমি দোলনায় এসে বসি। গোসল করে মাত্র চুল শুকানোর জন্য বাইরে এসে বসেছি। সঙ্গে নিয়ে এসেছি হুমায়ুন আহমেদের দেবী বইটি। কতবার পড়েছি এই বই, তাও একটু অভক্তি জাগে না। ভাবি, আপনার কয় মাস চলে? হঠাৎ অপ্রস্তুত কণ্ঠস্বরে আমি ভরকে উঠি। পিছনে ফিরতে দেখি নিপা ভাবি। আরে আপনি? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আর আপনি আমাকে নাম ধরে চাইলে ডাকতে পারেন। জুলফা আমার নাম। নিপা ভাবি কদম গাছের সঙ্গে হেলান দিয়ে বলল, আপাতত ভাবি বলেই না হয় ডাকি। আচ্ছা, উত্তর দিলেন না যে, কয় মাস চলে আপনার? আমি বইয়ের পাতায় চোখ বুলিয়ে জবাব দিলাম, 3 মাস। 3 মাস চলে আমার। ভাবি, আপনার বাড়িতে কে কে আছে? মানে অনেক দিন তো হলো এখানে এসেছি, আপনাকে ছাড়া আর কাউকেই দেখলাম না। আপনার বাচ্চারা কোথায়? আমার কোনো বাচ্চা নেই, তবে একটা বাচ্চার অনেক শখ। আপনার আর কিছু বলার আগেই তুষারের গলা কর্ণকুহরে এসে ঠেকল, কানে আসলো। বইয়ের পাতা থেকে চোখ সরিয়ে সামনে তাকাতে দেখতে পেলাম তুষার দাঁড়িয়ে। কদম গাছের দিকে তাকাতেই দেখি নিপা ভাবি কোথাও নেই। ওমা, মহিলাটি গেল কোথায়? একটু আগেই তো এখানে ছিল। এমন দুপুরবেলা তুমি এখানে কি করছো? জানো না এমন সময় অনেক কিছু বেছে চলতে হয়? চলো, ঘরে চলো। আমি প্রত্যুত্তর না দিয়ে তুষারের সঙ্গে ঘরে চলে আসি। তবে মনের মধ্যে একটাই প্রশ্ন বারবার স্লোগান তুলছে, নিপা ভাবি কোথায় গেল? ঘটনাটার সূত্রপাত হয় সেদিন থেকেই। মাঝরাতে হঠাৎ পেটে প্রচন্ড ব্যথা অনুভব হতেই ঘুমটা ভেঙে যায় আমার। ভেবেছিলাম তুষারকে জাগিয়ে তুলব, কিন্তু এই সামান্য কারণের জন্য তাকে জাগিয়ে তোলার ইচ্ছা হলো না। সারাদিন কত খাটুনি করা লোকটা। ঘড়ির কাঁটায় তখন বোধহয় 2:35। আমি বিছানা ছেড়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসি। রান্নাঘরে যাই, ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে পানিটা খাই। হঠাৎ মনে হলো ড্রয়িং রুমে কেউ একজন বসে আছে, এক নাগারে কিছু একটা বিড়বিড় করছে। বিস্ময়ে আমার ভ্রু কুঁচকে গেল। মাত্রই তো ড্রয়িং রুমের সামনে দিয়ে এলাম, তখন তো কাউকে দেখলাম না। সাহস করে ড্রয়িং রুমের দিকে এগোতে লাগলাম। যত এগুচ্ছি তত শব্দটা বেড়ে যাচ্ছে। সঙ্গে সোফায় বসে থাকা ব্যক্তির ছায়াটাও ড্রিম লাইটের আলোয় বড় হচ্ছে। কাছে যেতেই দেখি একটা কালো কুচকুচে বিড়াল আমার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে ম্যাও করছে। বিড়বিড় শব্দটা এখন আর নেই, বোধহয় মনের ভ্রম ছিল। এ দেখে একটা বিড়াল, কিন্তু এটা ঘরে কি করে ঢুকলো? হঠাৎ চোখ যায় জানালার দিকে।
দেখতে পাই জানালা খোলা। তার মানে জানালাটা আজকে আর লাগানো হয়নি। কিন্তু স্পষ্ট মনে আছে বিকেলে আমি রোজকার মতো সব জানালা বন্ধ করে দিয়েছিলাম। বিড়ালটিকে তাড়াতে হয় না, সে নিজেই জানলা দিয়ে বেরিয়ে যায়। হঠাৎ আমার চোখ যায় জানালার বহির্ভূত দৃশ্যের দিকে। কিছু একটা দেখা যাচ্ছে, অথচ কি দেখা যাচ্ছে তা আমি ঠিক আন্দাজ করতে পারছি না। হঠাৎ করেই আমার পেছন থেকে অদ্ভুত ভারী গলা একটা স্বর ভেসে আসে, তোর বাচ্চাটা আমায় দিবি। আমার মাথাটা হঠাৎ ব্যথায় ছটফট করে ওঠে। পিছন ফিরে তাকানোর আগেই মাটিতে লুটিয়ে পড়ি। পরে কি হয়েছিল মনে নেই। সকালে যখন ঘুম ভাঙে তখন দেখি তুষার আমার পাশেই বসে আছে। স্বামীকে রাতের কথা জিজ্ঞেস করতে সে বলল, আমি তো ওয়াশরুমের জন্য উঠেছিলাম, হঠাৎ দেখলাম তুমি পাশে নেই। তোমাকে খুঁজতে খুঁজতে যখন নিচে নেমে আসি তখন দেখতে পাই তুমি ড্রয়িং রুমের মেঝেতে পড়ে আছো। তারপর আর কি, তোমাকে কোলে তুলে রুমে এনে শোয়ালাম। কি হয়েছিল বলো তো? কিছুই মনে পড়ছিল না, তাই উত্তর দিতে চেয়েও তুষারকে কিছুই বলতে পারলাম না। তবে কানে এখন একটাই কথা ভাসছে, তোর বাচ্চাটা আমায় দিবি। আজ এই বাড়িতে আমার 1 মাস পূর্ণ হলো। এই 1 মাসে আমার সঙ্গে তেমন কিছুই ঘটেনি, সব স্বাভাবিকই ছিল। কাল সকালে তুষার খাগড়াছড়ি যাবে 3 দিনের একটা মিশনে। একদিন সে অনেক জায়গায় একটা মেয়ে মানুষ খুঁজেছে 24 ঘন্টা আমার তদারকি করার জন্য, আমার সঙ্গে থাকার জন্য। কিন্তু এটা তো আর ঢাকা শহর না যে মানুষ চাইলাম আর মেয়ে পেয়ে গেলাম। তুষার আমাকে একা রেখে কিছুতে যেতে চাইছিল না, কিন্তু কি আর করার, সরকারি চাকরি বলে কথা। বিকালে বাইরে থেকে কাপড় আনতে গিয়ে দেখি কোথা থেকে যেন নিপা ভাবি ব্যাগপত্র নিয়ে বাড়ি ঢুকছে। সঙ্গে ছোট একটা মেয়ে, একজন পুরুষ আর 2 জন বৃদ্ধাবৃদ্ধও ছিল। আমি ভাবি বলে হাঁক ছাড়তেই সে আমার দিকে ভ্রু কুঁচকে তাকালো। ভাবি, কোথা থেকে আসছেন? এত সব নিয়ে কোথায় গিয়েছিলেন? যাক, 1 মাস পর আপনার পরিবারের সদস্যদের দেখা মিলল। বাচ্চাগুলো তো বিকেলে বাইরেও আসে না। নিপা ভাবির কপালে ভাঁজ পড়ল এবার। সে আমার বাড়ির দিকে একবার তাকালো, তারপর বলল, আপনি কি করে আমাকে চিনেন? আমার নাম কি করে জানলেন? আর আপনাকে তো আমি ঠিক চিনতে পারলাম না, কে আপনি? নিপা ভাবির কথায় আমি পুরোই কিনভুতকি মাতার হয়ে গেলাম। এইসব কি বলছেন উনি? এখানে আসার পর থেকে ওনার সাথে আমার কত ভাব, আর আজকে বলছে আমাকে নাকি সে চিনেই না। আমি কিছু জিজ্ঞেস করতে যাব তার আগে ভাবির সঙ্গে থাকা পুরুষটি তাকে উদ্দেশ্য করে বলে উঠল, আতিয়া, জলদি বাড়ি চাবিটা দাও। 1 মাসে না জানি ঘরে কি হাল হয়েছে। এই মনি, তোর মায়ের থেকে চাবিটা নিয়ে আয় তো। ছোট্ট মেয়েটা দৌড়ে নিপা ভাবির কাছে এলো চাবি নেওয়ার জন্য। নিপা ভাবি মেয়েটিকে বলল, যাও আব্বুর কাছে, আম্মু আসছি। তারপর আমার দিকে একবার তাকিয়ে বলল, পরে কথা হবে। ভাবি আমার জবাবের জন্য অপেক্ষা না করেই চলে গেল। সে চলে যেতেই লোকটি মৃদু কণ্ঠে তাকে জিজ্ঞেস করল, কে এই মহিলা? এই বাড়িতে উঠছে বুঝি? সবাই আমার দিকে অদ্ভুতভাবে তাকালো। আমার বেশ অস্বস্তি লাগছিল, তাই 1 মুহূর্ত দেরি না করে আমি কাপড় নিয়ে বাড়ির ভেতর চলে এলাম। তুষার বাড়িতেই ছিল, তাকে আমি সব খুলে বললাম। তার নিজের মাথাও কাজ করছে না, সে আর আমাকে কি বুঝাবে। এবার মাথায় আমার আরেকটা প্রশ্ন ভো ভো করছে, নিপা ভাবি আমাকে চিনতে পারলো না কেন? নাকি ইচ্ছে করে কোনো কারণবশত নাচেরা ভান করছে সে? আর ভাবির তো কোনো বাচ্চাই নেই। তবে ভাবির কথার ধরন শুনে কেন মনে হচ্ছিল ছোট্ট মেয়েটি তার নিজেরই,
আর ওই লোকটি তাকে আতিয়া বলেই বা কেন ডাকলো? তার নাম তো নিপা। সন্ধ্যায় হাঁসের মাংস আর চালের রুটি করেছি। শীতকালীন সময়ে এটা তুষারের পছন্দের খাবার। স্বামীটা আমার কাল চলে যাবে, না জানিয়ে 3 দিন কি না কি খায়, তাই যতটুকু পেরেছি ততটুকুই করেছি। কাজ শেষে যখন এক বাটি মাংস আর রুটি নিয়ে চলে যাওয়ার জন্য রান্নাঘরের লাইটটা বন্ধ করে বেরিয়ে আসলাম, তখনই নাকে একটা পচা দুর্গন্ধ এসে ধাক্কা খেল। বমি চলে আসার উপক্রম। হঠাৎ রান্নাঘর থেকে শব্দ এলো, মনে হলো কেউ পাতিলের ঢাকনা সরিয়েছে। আরেকটু খেয়াল করতেই এবার আরো অদ্ভুত এক শব্দ কানে বাজলো। মনে হলো কে যেন খপ খপ করে সব ছিঁড়ে খুঁড়ে খাচ্ছে। আমি দ্রুত টেবিলের মাংসের বাটিটা রেখে রান্নাঘরে ঢুকলাম। লাইট অন করতেই দেখি সেখানে কিছুই নেই, সব স্বাভাবিক, নেই কোনো শব্দ, সেই কোলাহল। ধ্যাৎ, আজকাল হরর মুভি একটু বেশি দেখা যাচ্ছে, তারই ইফেক্ট হবে এইসব। সেদিন রাতে আমি সবচেয়ে বেশি অবাক হই যখন রাতে খাবারের সময় রান্নাঘরে গিয়ে দেখি মাংসের পাতিলে একটা টুকরো মাংস নেই। পাতিলের তলায় শুধুমাত্র পড়ে আছে ঝোল। পরপর কেমন যেন সব অদ্ভুত ঘটনা ঘটে যাচ্ছে। এখন নিজের ভেতরেও খানিকটা ভয় কাজ করা শুরু করে। সবসময় তো সবকিছু একজন মানুষের ভ্রম হওয়া সম্ভব নয়। তুষারকে বিষয়টি জানানোর পর সে বলে, আজ রাত হয়ে গেছে, সকালে আমাকে আবার খাগড়াছড়িও যেতে হবে। 3 দিন একটু কষ্ট করো, যদি দেখো 3 দিনে সব স্বাভাবিক আছে তাহলে তো ভালোই, তা না হলে আমি বাইরে ফিরেই হুজুরকে এনে একটা মিলাদের ব্যবস্থা করব। আমি তাতে রাজি হলাম। তবুও তুষারের আমাকে ফেলে যেতে বেশ চিন্তা হচ্ছিল। তাই সে আমার ছোট ননদকে কল করে 2-1 দিনের ভেতর এখানে আসতে বলে। সঙ্গে আমার শাশুড়িও আসবে। শুনে একটু খুশি হলাম। বাড়িতে একা থাকার চেয়ে তাদের এখানে চলে আসে ভালো। এমনিতেও বছর শেষে আমার শ্বশুর শাশুড়ি আর ননদ দেবরের এখানে চলে আসার কথা, কিন্তু সামনে দেবরের এক্সাম আছে, তাই সবাই ঠিক করেছে একেবারে বছরটা শেষ করেই তারা এখানে শিফট হবে। পরদিন আমার দিনটা খুব একটা ভালো যায় না। তুষারের জন্য অনেক মন খারাপ হচ্ছিল। অদ্ভুত একটা ভয়ও মনের মধ্যে বাসা বেঁধেছিল। সেদিন রাত 1:30টায় হঠাৎ বিকট এক শব্দে আচমকা ঘুম ভেঙে যায় আমার। রাত ভালোই হয়েছে, আমার আবার একটা বদ অভ্যাস আসে, একবার ঘুম ভাঙলে সহজে ঘুম আসে না। তুষারটা চলে গেছে বিধায় মনটা কেমন কেমন জানি করছে। সারাটা দিনও আজকে কেমন যেন একঘুয়ে কেটেছে। ফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ ফেসবুকে স্ক্রলিং করতে থাকি। হঠাৎ তুষারের কল আসে। প্রথমে একটু অবাকই হই, এত রাতে কল করেছে। পরে ভাবলাম সারাদিন কাজ করে এখন হয়তো রাত জেগে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া হচ্ছে। ফোন রিসিভ করতে তুষার একটাই কথা বলল, সব ঠিক আছে? ব্যাস, সঙ্গে সঙ্গে লাইনটা কেটে যায়। নেটের সমস্যা হয়তো বা। আমি উঠে বারান্দায় যাই। হঠাৎ দোলনার দিকে তাকাতে মনে হলো কে যেন দোলনায় পা ঝুলিয়ে বসে গুনগুন করছে। মেয়েলি কণ্ঠস্বর। আমার শরীরটা শিউরে ওঠে। আয়াতুল কুরসি পড়তে পড়তে বারান্দার দরজার বন্ধ করে রুমে চলে এলাম। তুষারকে বেশ কয়েকটি কল করি, কিন্তু ফোন বন্ধ দেখাচ্ছে। খুব ভয় করছিল আমার। হঠাৎ আননোন নম্বর থেকে একটা কল আসে। কলটা ধরতে ওপাশ থেকে ভেসে আসে একটা অস্পষ্ট কণ্ঠ। ভয়েসটা কেটে কেটে আসছিল। ভাবলাম হয়তো কোনো সমস্যা হয়েছে দেখে তুষার অন্য কারো নাম্বার থেকে কল করেছে। নেট সমস্যার কারণে কথা অস্পষ্ট শোনাচ্ছে। একটা কল আসার পর আর কোনো কল আসেনি, তাই আমিও আর এই বিষয়ে এত মাথা ঘামালাম না। ঘুম আসছে না, এখনো ভয় করছে। বিছানায় এসে দোয়া পরে ঘুমানোর চেষ্টা করছি। হঠাৎ অনুভূত হলো পিঠের ওপর কেমন যেন শীতল নিঃশ্বাস পড়ছে। ধীরে ধীরে নিঃশ্বাসের শব্দ বাড়তে শুরু করে। মনে হচ্ছে এই তো ঠিক আমার পেছনেই কেউ একজন শুয়ে আছে,
কিন্তু সেটা তো অসম্ভব বিষয়। বাড়িতে তো এই মুহূর্তে আমি ব্যতীত কেউই নেই। আমি আয়াতুল কুরসি আরো দ্রুত পড়তে শুরু করলাম। যতগুলো দোয়া মাথায় আসছে অনবরত তা পাঠ করছি, কিন্তু নিঃশ্বাসের শীতল বাতাসটা তখন আমার পিঠে লাগছে। এবার আমি দোয়া পড়তে পড়তে আস্তে আস্তে করে ঘাড় ঝাঁকিয়ে পেছনে ফেরার চেষ্টা করি। পিছনে ফিরতেই আমার চক্ষু চড়ক গাছ। মুখ থেকে অস্পষ্ট স্বরে বেরিয়ে আসে, নিপা ভাবি। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। খুবই সুন্দর একটা ঘটনা শুনলাম। সত্যি এত দিন ধরে একজনকে দেখছে, তার সাথে কথা বলছে, সময় কাটাচ্ছে, কিন্তু পরবর্তীতে জানা যায় যে সে যাকে দেখেছে এতদিন সে আসলে এক্সিস্টই করে না। দারুণ একটি ঘটনা ছিল। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর বিউটিফুল স্টোরি। এখন আমরা আমাদের পরবর্তী ঘটনায় চলে যাই, যেটি আমাদের পাঠিয়েছেন ফারজানা আক্তার। তো আমি তার মতো করে পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আমি ফারজানা আক্তার বলছি চাঁপাইনবাবগঞ্জ থেকে। আমি আজকে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তা আজ থেকে 3 বছর আগে। আমি তখন সবেমাত্র স্কুল ছেড়ে মাদ্রাসায় ভর্তি হয়েছি। মাদ্রাসাটা ছিল যশোর জেলার মনিরমপুর উপজেলার মাহমুদকাঠি গ্রামে। মাদ্রাসায় ভর্তি হওয়ার পর একটা সমস্যার সম্মুখীন হতে হয়। আমার লজিং বাড়ি, মানে মাদ্রাসার ছাত্রদের যে বাড়িতে খাবারের ব্যবস্থা করা হয়, ঠিক হচ্ছিল না। অবশেষে ঠিক হলো, তাও সেটা মাদ্রাসা থেকে 2 কিলোমিটার দূরে। লজিং বাড়িটা ছিল লোকালয় থেকে একটু দূরে। মাদ্রাসা থেকে 5 মিনিট হাঁটার পর আর কোনো বাসা বাড়ি সেখানে দেখা যেত না। রাস্তার এক পাশে জঙ্গল টাইপের আর অন্য পাশে বাঁশবাগান। সব মিলিয়ে ভুতুড়ে একটা পরিবেশ তৈরি হয়ে আছে সেখানে। দিনের বেলাও সেখান দিয়ে যেতে গা ছমছম করে। আর এই জায়গাটা পেরিয়ে সামনে ফাঁকা মাঠ। মাঠ থেকে যদি কেউ গলা ফাটিয়ে চিৎকার করে তাহলেও কেউ শুনতে পাবে না। এই মাঠ নিয়ে অনেকের মুখে অনেক কথা শোনা যায়। অনেকে এখানে অস্বাভাবিক কিছু দেখেছেন। যাই হোক, মূল ঘটনায় চলে আসি। 3 বেলা আমাকে খাবার এনে খেতে হতো। সকালে আর দুপুরে আমি একাই যেতাম খাবার আনতে। আর রাতের বেলা খাবার আনার সময় আমার সাথে ইমরান ভাই যেতেন। প্রতিদিনকার মতো আমি আর ইমরান ভাই 7:30-এ রওনা দিলাম লজিং বাড়ির দিকে। গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম। যাওয়ার সময় সবকিছু স্বাভাবিকই ছিল। আমরা মাঠ পেরিয়ে সিলিং রাস্তায় উঠলাম, তখন ইমরান ভাই আমাকে বললেন, সাদিক, তুমি যাও, খানা নিয়ে আসো, আমি তোমার জন্য এখানে অপেক্ষা করছি। আমি যথারীতি লজিং বাড়ি থেকে খাবার নিয়ে রাস্তায় আসলাম। দেখলাম ইমরান ভাই দাঁড়িয়ে আছেন। আমি বললাম, ভাইয়া তাড়াতাড়ি চলেন, আজকে এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। দুজন চলতে শুরু করলাম। আমি খুব পচা একটা স্মেল পাচ্ছিলাম, মনে হচ্ছিল আশেপাশের কোনো প্রাণী মরে পচে গেছে। খেয়াল করলাম ইমরান ভাই আমার থেকে বেশ খানিকটা দূরত্ব রেখে চলছেন, আর উনি তেমন একটা কথাও বলছেন না। হঠাৎ আমার ফোনটা বেজে উঠল। ফোনটা হাতে নিতেই ভূত দেখার মতো চমকে উঠলাম। কলটার কেউ না, ইমরান ভাই করেছে। কিন্তু আমি দেখলাম ওনার হাতে কোনো ফোন নেই। উনি যদি আমাকে কল না করেন তাহলে আমাকে কে কল করলো? হঠাৎ আমি ঘামতে শুরু করলাম আর ভয়ে ভয়ে ফোনটা রিসিভ করলাম। ওপাশ থেকে কেউ একজন বলে উঠল, কি ব্যাপার সাদিক, কই তুমি? কখন থেকে আমি তোমার জন্য দাঁড়িয়ে আছি। কথাটা শোনার সাথে সাথে আমি থমকে দাঁড়ালাম। ইমরান ভাই যদি রাস্তায় আমার জন্য অপেক্ষা করছেন, তাহলে আমি এতটা পথ যার সাথে আসলাম উনি কে?
ইমরান ভাইয়ের দিকে তাকাতেই দেখলাম উনি দূরে দাঁড়িয়ে খুব ভয়ঙ্করভাবে হাসছেন। আমি আর ঠিক থাকতে পারলাম না, জ্ঞান হারালাম। পরের দিন সকালে আমার জ্ঞান ফিরল, নিজেকে অফিস রুমে আবিষ্কার করলাম। মাদ্রাসার প্রিন্সিপাল সহ কিছু শিক্ষক আমার মাথার এখানে দাঁড়িয়ে আছেন। বড় হুজুর আমাকে জিজ্ঞেস করলো কাল রাতে আমার সাথে কি ঘটেছিল। আমি সমস্ত ঘটনা তাদের খুলে বললাম। হুজুর কিছু সূরা কালাম পড়ে আমার শরীর বন্ধ করে দিলেন। বললেন, ভয় পেও না, ওটা একটা খারাপ জিন ছিল, সমস্যা নেই, তবে তুমি একটু সাবধানেই থেকো। ঘটনাটি এখানে শেষ হয়ে গেলে ভালো হতো, কিন্তু আমার জন্য যে আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে সেটা খুনাক্ষরেও টের পাইনি। বেশ কিছুদিন আর কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি আমার। শুক্রবার রাতে আমরা 3 জন ওমর ফারুক ভাইয়ের মসজিদে গেছিলাম। উনি ওখানে ইমামতি করতেন। মসজিদটা আমার লজিং বাড়ি থেকে 5 মিনিটের দূরত্বে ছিল। মাদ্রাসায় ফিরতে ফিরতে রাত 10টা বেজে গেল। আমরা 4 জন গল্প করতে করতে সেই ভুতুরে মাঠটা অতিক্রম করলাম। হঠাৎই রায়হান ভাই থমকে দাঁড়ালো, বলল, তোমরা কি কান্নার আওয়াজ শুনতে পাচ্ছ? আমরা কান পাতলাম। হ্যাঁ, আমরাও শুনতে পেলাম। মানুষ মারা গেলে মরা বাড়িতে যেমন কান্নাকাটি হয়, ঠিক তেমন ভাবে কেউ কান্না করছে। ওমর ভাই বললেন, কে কে কান্না করছে এত রাতে? কোনো উত্তর এলো না, তাই আমরা আবার হাঁটতে লাগলাম। হঠাৎ আমাদের সামনে থাকা গাছের ওপর থেকে একটা মহিলা লাফ দিয়ে আমাদের সামনে এসে দাঁড়ালো। চাঁদের ঝাপসা আলোতে দেখতে পেলাম মহিলাটি লাল শাড়ি পরে আছে আর চুলগুলো এলোমেলো। খুব ভয়ঙ্করভাবে আমাদের দিকে তাকিয়ে সে হাসছে। এটা দেখে আমরা 4 জন প্রচন্ড ভয় পেয়ে গেলাম। আমরা উল্টো দিকে দৌড় দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমাদের পা সেখান থেকে একটুও মুভ করছিল না। মহিলাটি আমাদের দিকে এগিয়ে আসতে লাগলো, কিন্তু ওরা 3 জন হাফেজে কুরআন ছিল, আর আমার শরীর কিছুদিন আগেই বন্ধ করে দিয়েছিল, তাই মহিলাটি আমাদের কাছে আসতে পারছিল না। আমার হাতে লজিং বাড়িতে থেকে খাবারের জন্য একটা স্টিলের বাটি ছিল। ওমর ভাই ছিলেন খুব সাহসী মানুষ। উনি আমার হাত থেকে বাটিটা নিয়ে আয়াতুল কুরসি পড়ে সমস্ত শক্তি দিয়ে স্টিলের বাটিটা ওই মহিলাটির দিকে ছুঁড়ে মারলেন। মহিলাটি চিৎকার করতে করতে বলল, কাজটা ঠিক করলি না, আজ না হয় বেঁচে গেলি, পরের বার আর বাঁচবি না। এই কথাটা বলেই মহিলাটি ভ্যানিশ হয়ে গেল। এদিকে আমরা প্রাণপণে দৌড়াতে লাগলাম। মাদ্রাসার সামনে এসে হঠাৎই আমি আমার জ্ঞান শক্তি হারালাম। 2 দিন পর আমার জ্ঞান ফিরল। আমি নিজেকে আমার বাসায় পেলাম। এরপর অনেক হুজুর দেখানোর পর আল্লাহর রহমতে এখন আমি ভালো আছি, তবে ওই মাদ্রাসায় আর ফিরে যায়নি। সেদিন বিকেলের ট্রেনেই আমরা ঢাকায় রওনা দিলাম। অরুণ সকাল থেকেই মন গম্ভীর করে রেখেছে, আমাদের সাথে কোনোরকম কোনো কথাই বলছে না। অরুণ এমনিতে হাসি খুশি থাকে, এমন গম্ভীর মুখ তাকে কখনো দেখিনি। আমি অনেকবার তাকে জিজ্ঞেস করেছি, কিন্তু সে একবারও কোনো উত্তর দেয়নি। রাত তখন 8টা কি 9টা। আমি আর অরুণ ট্রেনের করিডোরের সামনে বসেছি। ট্রেনের কামরাটা অপেক্ষাকৃত নির্জন। ট্রেনের সকল বাতি আগে থেকেই নিভানো। পাশের জানালা খোলা, জানালা দিয়ে শীতল হাওয়া ঢুকছে। চাঁদের আলো খানিকটা এসে পড়েছে অরুণের মুখে, আর এতেই আমি তাকে আবছা ভাবে দেখছি। এই অদ্ভুত পরিবেশে অরুণ আমার দিকে ফিরে আচমকা বলল, আচ্ছা শহীদ, তুই আত্মায় বিশ্বাস করিস? আলো ছায়াময় সেই নির্জন ট্রেনের কামরায় এমন প্রশ্ন শুনে শিউরে উঠে বলি, না, আমি বিশ্বাস করি না।
কিন্তু হঠাৎ এই প্রশ্ন করলি যে? অরুণ কিছুক্ষণ চুপ করে থেকে কি যেন ভাবতে লাগলো। এরপর বলল, তাহলে শোন, তোকে একটা ঘটনা বলি। অনেকদিন আগে মধুপুর গ্রামে দুজন মানুষ মারা যায়। একজনকে মসজিদের পাশে আমগাছে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। এর মাসখানেক পরে একই গাছে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। গ্রাম অঞ্চলে এ নিয়ে খুবই তোলপাড় হয়। তখন থেকে গ্রামের মানুষ এই গাছটি এড়িয়ে চলে। পারতপক্ষে কেউ রাতে ভুলেও আম গাছটির তলা দিয়ে যায় না। আমি গতকাল রাতে নামাজ পড়ে গাছটির নিচ দিয়ে যাচ্ছিলাম। তখন অন্ধকার কাটেনি। চাঁদের আলো হয়তো ছিল, কিন্তু আমি যখন যাচ্ছি তখন ঘোর অন্ধকার। এমনিতে আমি খুব সাহসী, কিন্তু আম গাছটার তলা দিয়ে যখন যাচ্ছিলাম তখন খেয়াল করলাম আমি আসলে ভয় পাচ্ছি। সম্পূর্ণ বিনা কারণে ভয়। নিজন একটা রাস্তা দিয়ে গেলে যে কেউ ভয় পেতে পারে, কিন্তু আমার ভয়টা সম্পূর্ণ অন্যরকম। আমার মনে হলো আম গাছটির গোড়ায় কিছু একটা দাঁড়িয়ে আছে। আমি কিছুই দেখিনি, তবুও মনে হলো কিছু একটা আমার দিকে তাকিয়ে আছে। তার কোনো অস্তিত্ব নেই, শরীর নেই, কিছুই নেই, তবুও মনে হলো কিছু একটা আমার পাশে আসে। ঠিক তখনই অন্ধকারে দেখলাম, ঠিক মানুষ বলা যায় না, তবুও অনেকটা মানুষের অবয়ব আম গাছের গোড়ায় দাঁড়িয়ে আছে। তখন এক জ্যান্ত ভয় আমাকে গ্রাস করল। এমন তীব্র ভয় আমি আগে কখনোই পাইনি। আমি খেয়াল করলাম আমার পা কাঁপছে। আমি এক চিৎকার দিয়ে মসজিদের বারান্দায় এসে অজ্ঞান হয়ে যাই। তারপর কি হয় জানি না। জ্ঞান ফিরলে দেখি মসজিদের বারান্দায় শুয়ে আছি, আর অনেক মানুষ ভিড় হয়ে আছে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে অরুণ হাঁপাতে লাগলো। আমি প্রচন্ড ভয়ে হারিয়ে ফেলেছি। সেদিন ট্রেনে অরুণের সাথে আর কথা হয়নি। অরুণ সারা পথেই কি যেন ভাবছিল। রাত ৩টায় যখন ট্রেন ঢাকায় পৌঁছায় তখন ট্রেন থেকে নেমে শুধু বলল, যাই, পরে দেখা হবে। অরুণ থাকে মগবাজারে তার বাবা মাকে নিয়ে, আর আমি থাকি মালিবাগে। এক একটা ফ্ল্যাট ভাড়া করে। বাসায় ফিরে সেদিন আর ঘুমোতে পারিনি। বই পড়ে আলো জ্বালিয়ে কোনো রকমের রাত পার করলাম। কিছুদিন পর প্রচন্ড কাজের চাপে অরুণের গল্প ভুলেই গিয়েছিলাম। মধুপুর যাওয়ার ১ সপ্তাহ পরে হঠাৎ অরুণ আমাকে ফোন করে উদ্ভ্রান্তের মতো বলে, দোস্ত, তুই আমাকে বাঁচা। কেন, কি হয়েছে? আমি বোধহয় পাগল হয়ে যাচ্ছি। কি হয়েছে খুলে বল। সেদিন গভীর রাতে মধুপুর থেকে ফিরে ট্রেন স্টেশন থেকে একটা রিক্সা নিয়ে বাসায় ফিরছিলাম। রিক্সাটা চলতে চলতে যখন অন্ধকার গলিতে ঢুকলো, ঠিক তখনই আমার মনে হলো কিছু একটা আমার পাশে খালি জায়গায় বসে আছে। অনুভূতিটি এতই তীব্র যে আমার পাশে এক ঝলক তাকিয়ে দেখলাম, কিন্তু সেখানে কিছুই নেই। আমি বুঝতে পারলাম এটা আমার আসলে মনের ভুল ছিল। আমার মনে এক অদ্ভুত চিন্তা আসলো, মধুপুরের ভয়ানক কোনো কিছু আমার সাথে করে নিয়ে আসেনি তো? মন থেকে যতই চিন্তাটা ফেলে দিতে চাইলাম ততই তা ঝাঁকিয়ে বসলো। রিক্সা ভাড়া মিটিয়ে যখনই আমাদের বাড়ির গলিতে ঢুকলাম তখনই ওইটাকে দেখলাম সামনেই অন্ধকারে দাঁড়িয়ে আছে। তার চোখ, মুখ, হাত পা কিছুই নেই। মনে হলো আমার দিকে চেয়ে আছে। তার মুখে ত্রুটির হাসি। আমি দৌড়ে বাড়ির গেটে যেয়ে দারোয়ানকে ডাকতে থাকি। দারোয়ান আমাকে ধরে নিয়ে রুমে দিয়ে আসে। এত কথা অরুণ এক নাগারে বলে হাঁপাতে লাগলো। আমি বললাম, এসব তোর কল্পনা, চিকিৎসা নিলে মনে হয় ঠিক হয়ে যাবে। প্রথমে আমিও তাই ভেবেছিলাম। ৩ জন সাইকোলজিস্টের সাথে দেখা করে তাদেরকে সবটাই বললাম, কিন্তু তারা কিছুই করতে পারেনি। এখন আমি তাকে আমার রুমে দেখি, কিছু একটা হাঁটছে আমার রুমে। ঘর অন্ধকার হলেই প্রায় দেখি মশারির ওপাশে কিছু একটা দাঁড়িয়ে আছে। তাই এখন বাতি জ্বালিয়ে ঘুমাই। আমি বললাম,
ঠিক আছে, তোকে কিছু সাইকিয়াট্রিস্টের ঠিকানা দিচ্ছি, তুই গিয়ে দেখা করে আয়। ঠিকানা নিয়ে অরুণ ফোন রেখে দেয়। আমার দেওয়া ঠিকানাতে গিয়েছিল কিনা ঠিক জানি না, কিন্তু মাসখানেক পর অরুণ যখন তার রুমের ফ্যানে ফাঁসি লাগিয়ে আত্মহত্যা করে, তখন খুবই অবাক হলাম। বহু কাজের মধ্যেও তার জানাজায় গেলাম। সেদিন তার বাবা আমাকে জড়িয়ে ধরে খুব কাঁদলেন অনেকক্ষণ। কেন অরুণ আত্মহত্যা করেছে তা কেউই বলতে পারেনি। তবে শেষের দিকে অরুণ গভীর রাতে কে কে বলে চেঁচিয়ে উঠত আর একা একা কথা বলতো। ঘটনাটি এখানে শেষ হতে পারত, কিন্তু আমিও নিজে এই ঘটনায় জড়িয়ে গেলাম। অরুণের লাশ কবর দিয়ে আসছিলাম, তখন সন্ধ্যা হয়ে গেছে। অরুণ আমার অনেক আগেরকার বন্ধু। সে আর আমি কত জায়গায় ঘুরেছি, তার আমার বহু স্মৃতি মনে পড়ে কষ্ট হতে লাগলো। রাত 10টায় আমি বাড়ি ফিরে সিঁড়ি বেয়ে ওঠার সময় খেয়াল করলাম পাশের বাড়ির একটি বিড়াল আমার পেছন পেছন উঠতে লাগলো। আমার ফ্ল্যাট 3 তলায়। ফ্ল্যাটের দরজা খুলে ভেতর তাকাতেই এক তীব্র ভয় আমাকে আচ্ছন্ন করে ফেলল। আমার রুম পুরো অন্ধকারে ডুবে আছে। পাশের বাড়ি থেকে কিছু আলো এসে পড়েছে আমার রুমে, আর এই অস্পষ্ট অদ্ভুত আলোতে স্পষ্ট দেখলাম আমার শোয়ার ঘরের সিলিং ফ্যানটায় ঝুলে আছে অরুণের লাশ। আচমকা ভয় পেয়ে কাঁপতে কাঁপতে ভয়ে দৌড়ে নিচে নেমে গেটের কাছে এসে হাঁপাতে লাগলাম। দারোয়ান দৌড়ে এসে বলল, আরে ভাইজান, কি হয়েছে? লাশ। লাশ কোথায়? আমার রুমে। দারোয়ান পানি দিয়ে বলল, লন পানি খান, আর কি হয়েছে খুইলা কোন। রুমের দরজা খুলে দেখি সামনের রুমে যে ফ্যানটা, তাতে রশি পেঁচিয়ে কেউ একজন ঝুলে আছে। কোন কি? চলেন তো আমার সাথে। ফ্ল্যাটে এসে দেখি কিছুই নেই। দারোয়ান হাসি দিয়ে বলল, বেহুদাই ভয় পাইছেন ভাই। দারোয়ান চলে গেল, আমি ভেতরে ঢুকতে সাহস পেলাম না। আধ ঘন্টা পর যখন ঢুকলাম, তখন আগের ঘটনা নিজের কাছে হাস্যকর মনে হলো। রাতে আরেকবার গোসল করে না খেয়ে ঘুমিয়ে পড়লাম। গভীর রাতে ঘুম ভেঙে গেল। আমার ঘুম এত সহজে ভাঙে না, তার মানে কিছু একটা তো হয়েছে। ভালো করে কান পেতে কিছু একটা শুনতে চেষ্টা করলাম। হঠাৎ মনে হলো কিছু একটা নিঃশব্দে হাঁটছে আমার বিছানার চারপাশ দিয়ে। মশারির জন্য ভালো কিছুই দেখতে পারছি না, তবুও মনে হলো ঘন অন্ধকারে কিছু একটা নড়াচড়া করছে। তীব্র ভয় আমাকে গ্রাস করলো। এত তীব্র ভয় আগে কখনো পাইনি। ঘরে বাতাস নেই, ফ্যান বন্ধ, তবু আমি স্পষ্ট দেখলাম আমার মশারি নড়ে উঠল। হঠাৎ পায়ের কাছে মশারির দিকে আমার নজর গেল, আর আতঙ্কে দেখলাম সেখানে মানুষের মুখ দেখা যাচ্ছে। অনেকখানি জিহ্বা বের হয়ে আছে, পুরো মুখে কালো রক্ত। জ্ঞান হারানোর পূর্বে টের পেলাম মানুষ পচা দুর্গন্ধ আমার রুম জুড়ে ছড়িয়ে আছে। গভীর রাতে এখনো ঘুম ভেঙে যায়। তাকিয়ে দেখি অন্ধকারে কিছুই নেই, তবুও মনে হয় কেউ একজন আমার দিকে তাকিয়ে আছে। ভয়ানক কিছু হওয়ার দিন গুনছি। বারান্দায় কিছু একটা হাঁটছে, বারবার পদশব্দ শোনা যাচ্ছে, আর কিছু ফিসফিস শব্দ। এভাবেই দিন দিন চলতে থাকে আমার। মাসখানেক পর যা ঘটে, মনে হয় লিসেনাররা তা বিশ্বাস করবেন না। যে ঘটনার জন্য প্রস্তুত ছিলাম না, সে ঘটনায় অরুণের মৃত্যুর রহস্য বেরিয়ে আসে। সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আজকের আমাদের ঈদ স্পেশাল এপিসোডে। কেমন লাগছে আজকের ঘটনাগুলি?
আশা করি ঘটনাগুলি আপনাকে একটু হলেও ভয়ের অনুভূতি দিচ্ছে। আর আমি আশা করব যে আপনি হেডফোন লাগিয়ে রুমের লাইটটা বন্ধ করে তারপর আমাদের এপিসোডের ঘটনাগুলি শুনেন, তাহলে হয়তোবা একটু বেটার এক্সপিরিয়েন্স পাবেন। যাই হোক, লাস্ট যে ঘটনাটা পড়লাম আমার মনে হলো যে এইটার একটা পার্ট আর একটা বাকি আছে। তো ভাইয়া, যদি পসিবল হয় এটার পরবর্তী পার্টটা আমাদেরকে অবশ্যই পাঠিয়ে দিবেন, যে কিভাবে অরুণের মৃত্যুটা হয়েছিল বা অরুণ কেনই নিজেকে শেষ করে দিল। খুবই দারুণ আর খুবই ভয়ঙ্কর একটা ঘটনা ছিল এটি। আশা করি আমার লিসেনারদের এটা অনেক ভালো লাগবে। তো এইবারে আমরা আমাদের আজকের এপিসোডের শেষ ঘটনায় চলে যাচ্ছি। রাতে অনেক ভাইয়ার সাথে ঘটে যায় একটি অদ্ভুত ঘটনা। অতিপ্রাকৃত কোনো কিছুই আমাকে প্রত্যক্ষ করতে হয়নি, তাই আমার পক্ষে ভূতের অস্তিত্বকে বিশ্বাস করা খানিকটা শক্তই বটে। কিন্তু নিজ পরিবারের একাধিক সদস্যের কথা অবিশ্বাস করাও আমার পক্ষে কঠিন। তারা একটি অলৌকিক ঘটনার সম্মুখীন হয়েছিল এবং আজও সেই ঘটনার ভুক্তভোগী। আজ আমি আমার পরিবারের সেই ভৌতিক অভিজ্ঞতাটা শেয়ার করব, যা হয়তোবা আপনাকে একটু ভাবিয়ে তুলবে। জানি না বলাটা ঠিক হবে কিনা, তবুও এই ভয়ঙ্কর সত্যিটা সকলকে অবগত করার একটা অদৃশ্য আগ্রহ অনুভব করছি। যাই হোক, মূল ঘটনায় আসছি। 2012 সালে বরিশালের বরগুনা জেলার বসবাসরত আমার খালাতো বোন সান্টির বিয়ের অনুষ্ঠানে আয়োজন করা হয়। আমাদের পরিবারের যে কোনো বিয়ের অনুষ্ঠান বরগুনার বঙ্গবন্ধু মিলনায়তনে আয়োজিত হয়ে থাকে। রেওয়াজ মতো সেবারও এটাই করা হলো। আমার খালামণিদের বাসা থেকে মিলনায়তনটির ক্ষুদ্র দূরত্ব ছিল, হেঁটে যেতে প্রায় 15 মিনিটের মতো লাগতো। বিয়েতে আমি ছাড়া পরিবারের বাকি সকল সদস্য উপস্থিত ছিল। গায়ে হলুদের দিন রাতে বিয়েবাড়ির সকলে ঠিক করলো গায়ে হলুদের অনুষ্ঠান শেষে সকালে বঙ্গবন্ধু মিলনায়তনে গিয়ে বিয়ের আসন এবং অন্যান্য সব ব্যবস্থা কিরকম চলছে তা পরখ করে আসবে। যেই ভাবা সেই কাজ। সকলে মিলে রাত 12টার পর মাইক্রোতে রওনা হলো সেখানে। বলে রাখা ভালো, মিলনায়তনে যাওয়ার পথে অনেক বড় একটা খাস পুকুর এবং তার পাশে বড় বড় তাল গাছ ছিল। তার আশেপাশে ও সামনের পিছনের জায়গাগুলো ছিল জঙ্গল প্রকৃতির আর ভীষণ নির্জন। মিলনায়তনে যাওয়ার পর সেখান থেকে আস্তে আস্তে রাত 2টা বেজে গেল। মাইক্রো ড্রাইভারকে ছোট মামি আগেই বিদায় দিয়ে দিয়েছিল। বাড়ি কাছে হওয়ার কারণে সকলে মিলে হইচই করে হেঁটে যাওয়ার প্ল্যান করলো। তো যথারীতি সকলে ধীরগতিতে হাঁটছিল। হইচই করার কথা থাকলেও কেন জানি সেরকম কিছুই করা হচ্ছিল না। চারদিকে শুনশান নীরবতা, দম আটকে আসার মতো নিস্তব্ধতা। সবাই নিচু আওয়াজে গল্পগুজবে বিভোর ছিল। খাস পুকুরের কাছাকাছি আসার পরই হঠাৎ আমার এক কাজিন চিৎকার করে উঠল। সবাই সামনের দিকে তাকিয়ে যা দেখলো, বিশ্বাস করেন সিয়াম ভাইয়া, তা তারা বিশ্বাস করতে পারছিল না। প্রায় 7 হাত দূরত্বে 12 থেকে 13 বছর বয়সী, সাদা জোব্বা এবং লম্বা টুপি পরিহিত, একদম হুবহু একই পোশাকের, একই আকৃতির এবং একই গড়নের 10-12টা ছেলে তাদের দিক থেকে পেছন ফিরে উল্টো দিকে উল্টো পায়ে হাঁটছে। তাদেরকে দেখে মনে হচ্ছিল একে অপরের কার্বন কপি। এত রাতে এই জঙ্গলি এলাকা দিয়ে এত ছোট ছেলেদের যাওয়া আসার কোনো প্রশ্নই ছিল না। এদের হাঁটার ধরন দেখে সবাই বুঝতে পারল যে এগুলো মানুষ নয়। তারা এটা দেখে ভয়ে জমে গেল, চিৎকার চেঁচামেচি শুরু করলো। তারপর পেছন দিক ফিরে জোরে জোরে হাঁটা শুরু করলো। একসাথে এতগুলো লোক চোখে ভুল দেখতে পারে না। আমার একটা খালাতো ভাই অনিক, ও ছিল অত্যাধিক সাহসী। সুপারন্যাচারাল ব্যাপারে বরাবরই ওর মাত্রাতিরিক্ত কৌতূহল ছিল।
ও সাহস করে পেছনে তাকালো, কিন্তু আর কিছুই দেখতে পেল না। এতক্ষণ যে এখানে কিছু ছিল তা বোঝার কোনো উপায়ই ছিল না। ওইগুলো মানুষ হলে কোনোদিন এত তাড়াতাড়ি ওই স্থান ত্যাগ করতে পারতো না। যাই হোক, ও সকলকে আশ্বস্ত করলো যে সামনে আর কিছু নেই। সকলে তাড়াতাড়ি করে বাড়ির দিকে এগোতে শুরু করলো, কিন্তু তৎক্ষণাৎ সামনের খাসপুকুরের বিপরীত পারে প্রচুর বাতাস বইতে শুরু করলো। তালগাছের পাতাগুলো এমনভাবে নড়ছিল যে দেখে মনে হচ্ছিল ঝড় এসেছে। কোনো মতে সবাই দৌড়াদৌড় পড়তে পড়তে দৌড়াতে লাগলো। সে রাতে ভীত সন্তুষ্ট হয়ে সকলে বাড়ি ফিরল। বাড়ির অন্যান্য সদস্যদের ঘটনা খুলে বলল। বেশ কিছুদিন পর সকালে টের পেল যে অনেক ভাইয়া সেখানে নেই। ভাইয়াকে বাড়ির কোথাও খুঁজে পাওয়া গেল না। ফোন করা হলো, কিন্তু ওপার থেকে কেউই ফোন ধরল না। বাধ্য হয়ে মামারা ওকে খুঁজতে বের হলো। ওকে ওই রাস্তার কোথাও খুঁজে পাওয়া গেল না। অবশেষে মামারা নিরাশ হয়ে বাড়ি ফিরে এলো। সকলে সিদ্ধান্ত নিল সকালে কিছু একটা পদক্ষেপ নেওয়া হবে। ওদিকে আমার আরেক কাজিন সিফাত ভাইয়ার ওপর বিয়ের সব কাজের দায়িত্ব ন্যস্ত হয়েছিল। ওকে সারা রাত মিলনায়তনেই থাকতে হয়েছিল। ভোররাতে কি একটা দরকারে ওকে বন্দর যেতে বলা হয়েছিল। বন্দর যাওয়ার মেইন রোডে পুলিশের টহল ছিল, আর ভাইয়ের সাথে বাইকের লাইসেন্সটাও ছিল না। তাই পুলিশি ঝামেলা এড়ানোর জন্য ভাইয়া বাইক নিয়ে ক্ষেতের রাস্তা দিয়ে বন্দরে যাচ্ছিল। সেখানে যেতে যেতে হঠাৎ ছোট একটা খড়ের গাদার পাশে একটা মানুষের দুটো পা দেখতে পেল সে। ভাইয়া ভয়ে ভয়ে কাছে যায় বলে। খড়ের গাদার ভেতরে মানুষটার মুখ গোজা ছিল। খড় সরিয়ে ভাইয়া যা দেখলো তার জন্য মোটেই প্রস্তুত ছিল না। অনেক ভাইয়াকে জ্ঞানশূন্য অবস্থায় আবিষ্কার করলো সিফাত ভাইয়া। ওকে পিটিয়ে এভাবে রেখে গেছে কেউ। ভাইয়া বাসায় ফোন করে খবর দিল। অনেক ভাইয়াকে বাসায় নিয়ে আসা হলো। সবাই অবাক হয়ে লক্ষ্য করলো ওর সমস্ত শরীরে রক্ত জমাটের কালো কালো দাগ আর খামচির দাগ। বুঝতে কষ্ট হলো না যে কেউ তাকে নির্দয়ভাবে মেরেছে। কয়েক ঘন্টা পর ওর জ্ঞান আসে। এরপর ওকে সবাই জিজ্ঞেস করে রাতে ওর সাথে কি ঘটেছিল, কিন্তু ও কিছুই বলতে পারছিল না। এরপর ওর জ্বর আসে। 5 দিন পর জ্বর নেমে যায়, কিন্তু হাত পা অবশ্যই প্যারালাইসিসের মতো হয়ে যায়। ভাইয়া সুস্থ হতে বেশ কিছুদিন সময় লেগে যায়। 8 মাস পর ভাইয়া পুরোপুরি সুস্থ হয়। এর মধ্যে ভাইয়াকে এত জিজ্ঞেস করার পরও কোনোদিন একটিবারের জন্য সে রাতের ঘটনা আমাদের খুলে বলেনি। সে রাতের পর থেকে কিছুদিন পরপরই ভাইয়াকে রাতে একা একা কথা বলতে দেখা যায়। আর প্রায়ই ভাইয়া অনেক রকম স্বপ্ন দেখত আর চিৎকার চেঁচামেচি করে অদ্ভুত আচরণ করত। প্রথম দিকে প্রায়ই এরকম হতো, এখন অনেকটাই কমে গেছে। তবে এখনো ভাইয়া মাঝে মাঝেই রাতে একা একা কথা বলে। এই ঘটনার পর আমাদের পরিবারের সবাই ঠিক করে আর কোনোদিন কারো বিয়ে হলে রাতে বঙ্গবন্ধু মিলনায়তনের পথে পা বাড়াবে না। কিন্তু এই সিদ্ধান্ত বেশি দিন বহাল থাকলো না। বিগত বছরে আমরা সবাই আমার মামাতো বোনের বিয়েতে রাতে মিলনায়তনে গিয়েছি এবং রাত 1:45-এ ওই রাস্তা দিয়ে হেঁটে ফিরেছি। কিন্তু এবার আর কোনো ভৌতিক ঘটনা ঘটেনি। কিন্তু সে রাতে অনেক ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনাটা আজও আমাদের পরিবারের কাছে একটা বড় রহস্য। হে এভরিওয়ান, সো আজকের জন্য এই ছিল আপনাদের জন্য আয়োজন। আজকে একটা লং ভিডিও করেছি, আজকে অনেকগুলি ঘটনা বললাম। আশা করি ঘটনাগুলি আপনাদের ভালো লেগেছে এবং কোন ঘটনাটা সত্যি আপনার আজকের ঘটনাগুলির ভিতরে সেরা ঘটনা লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরই সাথে আমাদের আজকের এপিসোডটা শেষ হয়ে গেল। আর এরপরে এপিসোডে আমরা চেষ্টা করব প্রত্যেকটা ঘটনাকে বাছাই করে সেখান থেকে সেরা সেরা ঘটনা নিয়ে আপনাদের জন্য এপিসোড বানানো। সবাইকে জানাই ঈদ মুবারক।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। দিস ইজ ইয়োর হোস্ট সাইরক্স, সাইনিং আউট। আল্লাহ হাফিজ।